কোয়ারেন্টিন রিডিংসের অষ্টম পর্যায়ে আপনারা শুনবেন হুমায়ুন আহমেদের অতি প্রাকৃত উপন্যাস গ্রন্থের দ্বিতীয় উপন্যাস কুটুমিয়া। লেখক অবশ্য আমাদের অনুরোধ করেছেন আমরা যেন তাঁর এই উপন্যাসগুলো দিনের আলো নিভে গেলে তবেই শুনতে বসি, কিন্তু আমাদের দুর্বল হৃদয় শ্রোতাদের কথা মাথায় রেখে লেখকের সেই অনুরোধ আমরা রাখতে পারলাম না। যদি কোনো সাহসী শ্রোতা লেখকের অনুরোধ রাখতে চান তাতে আমাদের কোনো আপত্তি নেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরির পক্ষ থেকে উপন্যাসটি পাঠ করেছেন সুমিত কান্তি ঘোষ এবং এফএসডির পক্ষ থেকে এই শ্রুতিগ্রন্থটি নির্মাণ করেছেন যিশু দেবনাথ। অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে এখন শুরু হতে চলেছে হুমায়ুন আহমেদের অতি প্রাকৃতিক উপন্যাস কুটুমিয়া। আজ ষষ্ঠ পর্ব। কুটুমিয়া, পৃষ্ঠা 169। ঘরটা সুন্দর, ডাক্তারের চেম্বার বলে মনে হয় না। পরিষ্কার দেয়ালে সুন্দর সুন্দর ছবি, পেইন্টিং না ফটোগ্রাফ। একটা ছবিতে 8-9 বছরের একটি মেয়ে কাঁদছে, তার চোখের পাপড়িতে বৃষ্টির ফোঁটার মতো অশ্রু জমা হয়ে আছে। হামিদা মুগ্ধ চোখে তাকিয়ে আছে ছবিটার দিকে। ডাক্তার সাহেব বললেন, আমার মেয়ের ছবি, আমার তোলা ছবি। হামিদা বলল, অপূর্ব। ডাক্তার সাহেব বললেন, ছবিটা অপূর্ব ঠিকই, কিন্তু ছবিটার ভেতর ফাঁকি আছে। ফাঁকির কথাটা যেই আপনাকে বলবো, আপনার আর ছবিটা অপূর্ব মনে হবে না। ফাঁকিটা কি? হামিদা জিজ্ঞেস করলেন। আমার মেয়ে কাঁদছিল না। ড্রপার দিয়ে একটা ফোঁটা পানি তার চোখের পাপড়িতে দিয়ে ছবিটা তোলা। বাইরে থেকে চোখের পাপড়িতে আলো ফেলা হয়েছে, যেন নকল অশ্রুবিন্দু ঝকমক করতে থাকে। এখন সে আপনার কাছে ছবিটা আগের মতো সুন্দর লাগছে? হামিদা বলল, না, কিন্তু আপনি যে ফাঁকির কথা স্বীকার করলেন, এই জন্যে ভালো লাগছে। আমরা সবাই নানানভাবে ফাঁকি দেই, কিন্তু কখনো স্বীকার করি না। প্যারাগ্রাফ। ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, ফাঁকির ঘটনা স্বীকার করাও একটা টেকনিক। যখন রোগীর কাছে ফাঁকির ব্যাপারটা স্বীকার করি, তখন তারা আমাকে একজন সৎ এবং ভালো মানুষ হিসেবে গ্রহণ করে। আমার প্রতি তাদের এক ধরনের বিশ্বাস তৈরি হয়। রোগী ভরসা পায়। আমরা যারা মনোবিদ্যার চিকিৎসক, তাদের জন্যে রোগীর কনফিডেন্সটা অসম্ভব দরকার। পৃষ্ঠা 170। হামিদা বলল, আপনার প্রতি আমার কনফিডেন্স তৈরি হয়েছে। আপনি যদি কিছু জানতে চান আমি বলবো। আপনি আমার মাথার ভেতর থেকে কুকুরের ডাকটা দূর করে দিন। ডাক্তার সাহেব বললেন, চা খাবেন? হামিদা বলল, আমার ঘন ঘন চা খাবার অভ্যাস নেই। ডাক্তার সাহেব বললেন, চায়ের একটা কাপ হাতে থাকা মানে এক ধরনের ভরসা। অসহায় বোধ করলে চায়ের পেয়ালা স্পর্শ করবেন। গরম কাপের স্পর্শে মনে হবে জীবন্ত কেউ আপনার কাছে আছে। হামিদা বলল, চা দিন তাহলে। ডাক্তার সাহেব ফ্লাক্স থেকে এক মগ চা ঢেলে হামিদার দিকে এগিয়ে দিতে দিতে বললেন, মাঝে মাঝে আমাদের কানে বাস্তব কিছু সমস্যা তৈরি হয়। ইনার ইয়ারে খুব সূক্ষ্ম একটা হাড় থাকে। হাড়টা থাকে তরল পদার্থে ডুবানো। সেই তরলে যখন কোনো সমস্যা হয়, ঘনত্বের সমস্যা, ডিসকোসিটির সমস্যা, ইলেকট্রিক্যাল সমস্যা, তখন মানুষ মাথার ভেতর নানা রকম শব্দ শোনে। কেউ শোনে ঝিঝির ডাক, কেউ শোনে ঘুনপোকার ডাক। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটা উপন্যাস আছে, ঘুনপোকা। সেই উপন্যাসের নায়কের মাথার ভেতর সবসময় ঘুনপোকা ডাকত। আপনি কি উপন্যাসটা পড়েছেন? জি না, আমার কানে কোনো সমস্যা নেই।
ইএনটি স্পেশালিস্টকে দেখিয়েছি। তারা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং যে কুকুরগুলোর ডাক আমি শুনি ওরা কল্পনার কোনো কুকুর না, এদের অস্তিত্ব আছে। আমি তো আপনাকে বলছি, এরা থাকে আমার বাড়িতে। ডাক্তার সাহেব বললেন, কুকুর নিয়ে আপনি খুব বেশি ভেবেছেন, কারণ এরা আপনার সাজানো সংসারে সমস্যা তৈরি করেছে। কুকুরের কারণে ভাড়াটে চলে গেছে, অতিরিক্ত চিন্তার কারণে কুকুরের ডাক আপনার মাথায় ঢুকে গেছে, মস্তিষ্কের নিউরনে ভারসাম্য নষ্ট হচ্ছে। এরকম যদি চলতে থাকে, আপনি শুধু যে কুকুরের ডাক শুনবেন তা কিন্তু না, কুকুরগুলো দেখতেও পাবেন। হঠাৎ গভীর রাতে যদি ঘুম ভেঙে যায়, তাহলে দেখবেন আপনার ঘরে কয়েকটা কুকুর বসে আছে। অডিটর হ্যালুসিনেশন ভিজুয়াল হ্যালুসিনেশন রূপ নেবে। অডিটর হ্যালুসিনেশন ভিজুয়াল হ্যালুসিনেশনের রূপ নেবে। এর হাত থেকে বাঁচার উপায় কি? হামিদা জিজ্ঞেস করলেন। পৃষ্ঠা 171। বাঁচার একটাই উপায়, হ্যালুসিনেশনের ব্যাখ্যাটা বিশ্বাস করা এবং হ্যালুসিনেশনকে গুরুত্ব না দেওয়া। তাছাড়া আমি আপনাকে ওষুধপত্র দেব। আগে মনোবিশ্লেষণের মাধ্যমে মনোরোগের চিকিৎসা করা হতো, এখন আমাদের হাতে অনেক পাওয়ারফুল ড্রাগস আছে। আমি যে কথাগুলো বলছি আপনি বিশ্বাস করছেন? হামিদা বলল, বিশ্বাস করার চেষ্টা করছি, পুরোপুরি বিশ্বাস করতে পারছি না। কেন পারছেন না? আমি নিজে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি, আপনাকে বলবো? বলুন। আমি 100% নিশ্চিত কেউ একজন পরিকল্পিতভাবে ঘটনাগুলো ঘটাচ্ছে, যেন আমি আমার বাড়িতে ফিরে না যাই। গোপনে কিছু আমার বাড়িতে হচ্ছে, নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড। তারা চাচ্ছে না আমি সেই কর্মকাণ্ড জেনে ফেলি। ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, আপনার ধারণা নিষিদ্ধ কর্মকাণ্ড করছে আপনার স্বামী আলাউদ্দিন সাহেব এবং তার হেল্পিং হ্যান্ড মিস্টার কুটুমিয়া? জি, কুটুমিয়ার সুপারন্যাচারাল কিছু ক্ষমতা আছে। ডাক্তার সাহেব বললেন, আপনি খুব একটা ভুল বিশ্বাস নিয়ে ঘটনার ব্যাখ্যা করতে চলেছেন। মানুষকে নানান প্রতিভা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। সাহিত্যের প্রতিভা, সঙ্গীতের প্রতিভা, বিজ্ঞানের প্রতিভা, কিন্তু সুপারন্যাচারাল কোনো ক্ষমতা দিয়ে পৃথিবীতে পাঠানো হয়নি। হামিদা বলল, মুসা নবীকে কিন্তু ক্ষমতা দিয়ে পাঠানো হয়েছিল। তিনি হাতের লাঠি যখন মাটিতে ফেলতেন, সেই লাঠি সাপ হয়ে যেত। ডাক্তার সাহেব বললেন, ধর্মের সঙ্গে বিজ্ঞানকে মেলানো ঠিক হবে না। থিওসফি এবং পদার্থবিদ্যা এক জিনিস না। প্যারাগ্রাফ। কুটুর যে সুপারন্যাচারাল ক্ষমতা আছে এটা আপনি বিশ্বাস করছেন না। আমি কিন্তু এ ব্যাপারে নিশ্চিত। আমি আপনাকে কিছু কথাও বলছি। আপনার কি ধারণা আমি মিথ্যা বলছি? না, আপনি সত্যি কথাই বলছেন। আপনি যা সত্যি বলে বিশ্বাস করছেন তাই বলছেন। আপনার সত্যি এবং আমার সত্যি এক নাও হতে পারে। এক কাজ করলে কেমন হয়, আপনি কুটুমিয়াকে নিয়ে আসুন না, কিংবা আমাকে তার কাছে নিয়ে চলুন। পৃষ্ঠা 172। আপনি যাবেন? আপনি যাবেন? অবশ্যই যাব। মানুষ হিসেবে আমি খুবই কৌতূহলী। আমি তাকে জিজ্ঞেস করব আমার সবচেয়ে প্রিয় খাবারের নাম বলতে। তাকে সেই খাবার তৈরি করতে হবে না, নাম বললেই হবে। আমি নিশ্চিত সে বলতে পারবে না। আর সবচেয়ে প্রিয় খাবার হলো হিদল ভর্তা, এবং আমার প্রিয় পারফিউম হলো পয়জন। কুটুমিয়ার গা থেকে পয়জনের গন্ধ আসে কিনা দেখি। লেবু ফুলের গন্ধ যদি আসতে পারে, পয়জনের গন্ধ আসবে না কেন? কবে যাবেন? কাল চলুন, দেরি করে লাভ কি? কাল সকাল 10টায় এখানে আসুন, আমি তৈরি থাকব। আজকের মতো বিদায়। হামিদা বলল, আমাকে ওষুধ দেবেন না?
ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, কুটু মিয়ার সঙ্গে দেখা করার পর আপনাকে ওষুধ দেব। আপনাকে কী ডোজে ওষুধ দিতে হবে এটা ঠিক করার জন্য কুটু মিয়ার সঙ্গে দেখা হওয়াটা দরকার। হামিদা উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, ডাক্তার সাহেব, আপনাকে আমার পছন্দ হয়েছে। আমি খুবই অনাগ্রহ নিয়ে সাইকিয়াট্রিস্টের কাছে এসেছিলাম। সেই অনাগ্রহ এখন আর নেই। আমি নিশ্চিত আপনি আমার মাথা থেকে কুকুরের ডাক দূর করতে পারবেন। তবে ডাক্তার সাহেব বললেন, তবে মানে? তবে কি? আমার ধারণা কুটু এমন কোনো ব্যবস্থা করবে যে আপনি তার সঙ্গে দেখা করতে পারবেন না। কুটুর এত ক্ষমতা? হ্যাঁ, তার এত ক্ষমতা। ডাক্তার সাহেব বললেন, আপনি কন্ডিশনড আছেন। আপনার রোগ সারতে সময় নেবে। আমি আপনাকে ঘুমের ওষুধ দিচ্ছি, 14 মিলিগ্রাম ডার্মিকাম। অবশ্যই আজ রাতে আপনি ডার্মিকাম খেয়ে ঘুমোবেন। একা ঘুমোবেন না। পৃষ্ঠা 173। কাউকে না কাউকে সঙ্গে রাখবেন। আগামীকাল আমি তৈরি থাকব। আপনি চলে আসবেন সকাল 10টায়। হামিদা বলল, আমি অবশ্যই আসব। প্যারাগ্রাফ। হামিদা ডাক্তারের কথা মতো ঘুমের ওষুধ খেয়ে ঘুমোতে গেল। অন্যদিন ঘুমের ওষুধ খাবার পরেও ঘুম আসতে দেরি হয়। আজ দ্রুত ঘুম এসে গেল। গভীর গাঢ় ঘুম। ভারী নিঃশ্বাসের শব্দে হামিদার ঘুম ভাঙল। কেউ একজন তার কানের কাছে নিঃশ্বাস ফেলছে। নিঃশ্বাসের গরম হাওয়া গালে লাগছে। হামিদার শরীর হিম হয়ে গেল। কানের কাছে গরম নিঃশ্বাস ফেলছে কে? প্যারাগ্রাফ। ডাক্তার সাহেব তাকে একা ঘুমোতে নিষেধ করেছিলেন। তারপরেও সে একা ঘুমোচ্ছে। কাউকে সঙ্গে নিয়ে সে ঘুমোতে পারে না। মেঝেতে বিছানা করে আসিয়া ঘুমোতে পারত, কিন্তু সে ঘুমের মধ্যে কথা বলে, কাঁদে। কাজেই তাকে রাখা হয়নি। এখন মনে হচ্ছে ডাক্তার সাহেবের কথা শোনা উচিত ছিল। প্যারাগ্রাফ। হামিদার হাতের কাছেই সুইচ বোর্ড। সে ইচ্ছা করলে বাতি জ্বালাতে পারে। বাতি জ্বালাতে প্রচণ্ড ভয় লাগছে। যদি বাতি জ্বেলে দেখে কানের কাছে একটা কুকুর নিঃশ্বাস ফেলছে, তাহলে কি হবে? এরকম সম্ভাবনার কথা ডাক্তার সাহেব বলেছেন। প্যারাগ্রাফ। হালকা শব্দ হলো ঘরের ভেতর। মেঝেতে কেউ একজন নড়ে উঠল। হামিদা নিশ্চিত, অবশ্যই মেঝেতে বড়সড় একটা কুকুর থাবা গেড়ে বসে আছে। এরকম কিছু যদি হামিদা দেখে, তাহলে ধরে নিতে হবে এই কুকুর সত্যি কুকুর না। এটা একটা এরকম কিছু যদি হামিদা দেখে, তাহলে ধরে নিতে হবে এ কুকুর সত্যি কুকুর না, এটা তার মনের কল্পনা। দরজা ভেতর থেকে বন্ধ। সত্যিকারের কুকুরের ঘরে ঢোকার কোনো সম্ভাবনা নেই। প্যারাগ্রাফ। হামিদা বাতি জ্বালালো। মেঝেতে দুটো কুকুর বসে আছে, একটা কালো, একটা বাদামি রঙের। কালো কুকুরটা প্রকাণ্ড, বাদামিটা ছোট। ছোট কুকুরটা হা করে আছে। তার মুখ দিয়ে লালা পড়ছে। তারা এক দৃষ্টিতে হামিদার দিকে তাকিয়ে আছে। হামিদা মনে মনে বলল, আমি যা দেখছি তা ভুল, ভিজুয়াল হ্যালুসিনেশন হচ্ছে। আমাকে মাথা ঠান্ডা রাখতে হবে, খুব ঠান্ডা রাখতে হবে। আমি কুকুর দুটার দিকে তাকাবো না। আমি খুব শান্ত ভঙ্গিতে খাট থেকে নামবো, সিঁড়ি পেয়ে দোতলায় যাব। পৃষ্ঠা 174। হাসিয়াকে বলবো গরম 1 কাপ চা বানিয়ে দিতে। উষ্ণ চায়ের কাপ বন্ধুর মতো, এ জাতীয় কি একটা কথা যেন ডাক্তার সাহেব বলছিলেন। হামিদা খাট থেকে নামলো, দরজা খুলে ছাদে চলে এলো। কুকুর দুটা নিঃশব্দে তার পিছন পিছন এসেছে। হামিদা ছাদ থেকে নামার সিঁড়ি খুঁজে পাচ্ছে না।
সিঁড়ি ঘরে সবসময় বাতি জ্বলে, আজ বাতি নেই। কুকুর দুটা ঘর ঘর শব্দ করছে। হামিদা তাকালো কুকুর দুটির দিকে। আতঙ্কে ও বিস্ময়ে হামিদা জমে গেল, কারণ কুকুর দুটি এখন আর তার উপর ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছে। এই তো লাফ দিল। হামিদা প্রাণপণে দৌড়ালো। ছাদের শেষ মাথায় এসে পড়েছে। ছাদের এই অংশে রেলিং নেই। ভালোই হয়েছে, রেলিং থাকলে সে আটকা পড়ে যেত। হামিদা দোতলার ছাদ থেকে লাফিয়ে পড়ল। প্যারাগ্রাফ। পিজি হাসপাতালের মনোবিদ্যার সহকারী অধ্যাপক ডাক্তার আরেফিন চৌধুরী হামিদার জন্য সকাল 10টা থেকে 11টা পর্যন্ত অপেক্ষা করলেন। হামিদা এলো না। আরেফিন চৌধুরী বিস্মিত হলেন না। তিনি তার অভিজ্ঞতায় দেখেছেন শতকরা 60% মানসিক রোগী প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনে ডাক্তারের কাছে আসে না। হয় আপনি তাদের রোগ সেরে যায়, কিংবা মনোরোগের চিকিৎসকের কোনো প্রয়োজন তারা বোধ করেন না। পৃষ্ঠা 175। কুটু, আমি কতক্ষণ পানিতে আছি? 38 ঘন্টা। শুধু ঘন্টার হিসাব বললে হবে না, মিনিটের হিসাবও লাগবে। 38 ঘন্টা কত মিনিট? 38 ঘন্টা 7 মিনিট। তোমার কি মনে হয় আমি পানিতে বাস করার বিশ্ব রেকর্ড করতে পারবো? মানুষ চেষ্টা করলে সব পারে স্যার। ভুল বললে কুটু, মানুষ চেষ্টা করলেও সব কিছু পারে না। আমি যেমন 1000 চেষ্টা করলেও গাইতে পারবো না। আমার গানের গলা নেই। গান গাওয়ার খুব ইচ্ছা ছিল, সম্ভব হলো না। আমি যখন একা থাকতাম তখন মাঝে মাঝে গুনগুন করে গান করতাম। এখন আমার সঙ্গে তুমি থাকো, লজ্জা লাগে, তাই গাইতে পারি না। কোন ধরনের গান করতেন স্যার? বেশিরভাগ ইসলামী সঙ্গীত। তোরা দেখে যা আমিনা মায়ের কোলেটাই। আমি অন্য ঘরে যাই, আপনি গান করেন। না, তুমি থাকো। আমি ঠিক করেছি এখন থেকে গান গাওয়ার ইচ্ছা হলে তোমার সামনেই গাইব। তুমি তো বাইরের লোক না, তুমি হলে আপনার লোক। কুটু, তোমাকে একটা কথা বলতে ভুলে গেছি। অল্প দিনের মধ্যে তোমার মাথার চুল বড় হয়েছে, নখ বড় হয়েছে। তোমাকে দেখতে কিন্তু খারাপ লাগছে না। শুক্রিয়া স্যার। হামিদার ধমক খেয়ে তুমি যে চুল কেটে বাবু হয়ে গিয়েছিলে, তোমাকে দেখতে তখন ভালো লাগছিল না। পৃষ্ঠা 176। এক একজনকে এক একভাবে মানায়। কাউকে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় মানায়, কাউকে আবার নোংরা অবস্থায় মানায়। কুটু, তুমি কি গোসল বন্ধ করে দিয়েছ? জি স্যার। পানি আমার শরীরে সয় না। সহ্য না হলে গোসল করার কোনো দরকার দেখি না। আমি চলবো আমার মতো, পছন্দ না হলে আসবে না। কি বলো কুটু, সত্যি বলছি না? জি স্যার। ভদকার সাপ্লাই আছে তো? 3 বোতল আছে স্যার। আরও আনিয়ে রাখো, হঠাৎ সাপ্লাই বন্ধ হয়ে গেলে বিরাট বিপদে পড়ব। স্টক থাকা ভালো। টাকা সুটকেসে আছে। চাবি কোথায় আছে জানো? আপনার বালিশের নিচে। ভেরি গুড। যখন প্রয়োজন হবে টাকা নিয়ে খরচ করবে। আমি দরিদ্র হতে পারি, কিন্তু আমার হার্ট অনেক বড়। হার্ট কি জানো? না স্যার, হার্ট হলো হৃদয়। হার্ট একটা ইংরেজি শব্দ, বানান হলো HEART। গ্লাসে ঢেলে জিনিসটা দাও। একটা ব্যাপার খেয়াল রাখবে, আমার গ্লাস যেন কখনো খালি না থাকে। আইস বেশি খাইয়া ফেলছেন স্যার, আর খাইলে বমি করবেন। আমার বমি আমি করব, যেখানে ইচ্ছা সেখানে করব, বুঝতে পারছো? জি স্যার। এখন রাত কত? 1টা বাজে স্যার। তুমি সবসময় ঘন্টায় উত্তর দাও কেন? 1টা বেজে কত মিনিট সেটা তো বললো। 1টা 5। 5 মিনিট সময় তুমি অগ্রাহ্য করলে, সেটা ঠিক করলে না। 5 মিনিট অনেক লম্বা সময়।
5 মিনিট হলো 300 সেকেন্ড। স্যার যাই, রান্না করতে হইব। রান্না করতে হবে না, আজ আমি সলিড কিছু খাবো না, লিকুইড জিনিস খাবো। শুয়ে আছি লিকুইডের ভেতর, খাবো লিকুইড। লিকুইড হলো একটা ইংরেজি শব্দ, অর্থ হলো তরল। লিকুইড বানান শিখে রাখো, LIQUID। পৃষ্ঠা 177। কুটু মিয়া: স্যার বলেন। আজ তোমাকে আমি গান শোনাবো। একবার যাত্রা দেখতে গিয়ে এই গানটা শুনেছি, গানটা অন্তরে একদম গেঁথে গেছে। সুর যদি ভুল ভাল হয় কিছু মনে করো না। এখন তুমি গল্প বলো, প্রথমে তোমার গল্প, তারপর আমার গান, আবার তোমার গল্প, আবার আমার গান, এইভাবে চলতে থাকবে। বলো, গল্প বলো। গল্প জানি না স্যার। তোমার নিজের কথা বলো, তোমার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা ওদের কথা বলো, তোমার ঘর সংসারের কথা বলো। এটাই তো গল্প। রাজধানীর গল্প তো তোমার কাছ থেকে শুনতে চাচ্ছি না। নিজের সংসারের কথা কিছু ইয়াদ নাই স্যার, ভাষা ভাষা ইয়াদ আছে। স্ত্রীর চেহারা মনে আছে, নাম মনে নাই। মেয়েটার চেহারাও মনে নাই, নামও মনে নাই। তোমার এই অসুখটার নাম কি জানো? অ্যামনেশিয়া, স্মৃতিশক্তি বিলোপ। স্মৃতিশক্তি কিভাবে নষ্ট হলো? মাথায় আঘাত পেয়েছিলে? তোমার মাথায় চুলের যেমন খাবলা খাবলা অবস্থা, মনে হয় আঘাত পেয়েছ। জি না স্যার, আমার মৃত্যুর পর সব কেমন আওলা হয়ে গেছে। জীবিত যখন ছিলাম তখনকার কথা মনে নাই। ভাষা ভাষা ইয়াদ হয়, আবার বিস্মরণ হয়। কবরের ভিতর আমার চুলগুলা পইরা যায়, সব চুল পইরা গেছিল, এখন কিছু কিছু উঠতেছে। কুটুর কথা শুনে আলাউদ্দিন কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর হাতে ভদকার গ্লাস একটানে শেষ করে বললেন, আমি কানে ভুল শুনেছি কিনা বুঝতে পারছি না। তুমি কি বললে? হ্যাঁ, মৃত্যুর পর সব আওলা হয়ে গেছে। জি। তুমি মারা গেছো নাকি? জি স্যার। কতদিন আগে মারা গেছো? এই ধরেন 20 বছর। কুটু: জি স্যার। তুমি যে খুবই বিস্ময়কর কথা বলছো এটা বুঝতে পারছো? পৃষ্ঠা 178। জি না। আমারও ধারণা তুমি বুঝতে পারছো না। বুঝতে পারলে এ ধরনের কথা তো বলতেন না। আমি নিতান্ত ভদ্রলোক এবং ভালো মানুষ বলে তোমাকে কিছু বললাম না। অন্য কেউ মিথ্যা কথা বলার জন্য তোমাকে শক্ত ধমক দিত। হাজী সাহেবের সামনে এমন কথা বললে উনি তোমাকে কানে ধরে উঠবোস করাতেন। যাই হোক, তোমার গল্প বলার কথা তুমি গল্প বলেছ, এখন আমার গান শোনানোর পালা। তুমিও কোরাসে আমার সঙ্গে ধরবে, কিন্তু গানটা একটু অশ্লীল আছে। কি করব বলো? জগতের ভালো ভালো জিনিস সবই অশ্লীল। আলাউদ্দিন গান ধরলেন, কুটুও তার সঙ্গে কোরাসে সামিল হলো। হাঁটু পানিতে নামিয়া কন্যা হাঁটু মাঞ্জন করে, কন্যার হাঁটু দেখিয়া আমার দিল কুরকুর করে। প্যারাগ্রাফ। কুটু এবং আলাউদ্দিন একত্রে কোরাস। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। প্যারাগ্রাফ। নাভি পানিতে নামিয়া কন্যা নাভি মাঞ্জন করে, কন্যার নাভি দেখিয়া আমার দিল কুরকুর করে। প্যারাগ্রাফ। কোরাস। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। প্যারাগ্রাফ। বুক পানিতে নামিয়ে কন্যা বুক মাঞ্জন করে, কন্যার বুক দেখিয়া আমার দিল কুরকুর করে। প্যারাগ্রাফ। কোরাস। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। গান শেষ করে আলাউদ্দিন হুক্কার নল হাতে নিলেন। কুটু তার জন্যে নয়াবাজার থেকে রবারের নল লাগানো হুক্কা কিনে এনেছে। পৃষ্ঠা
179। পানিতে শুয়ে সিগারেট টানা যায় না। হুক্কা টানতে কোনো সমস্যা নেই। কুয়েতের শেখ আব্দুল রহমান পানিতে শুয়ে শুয়ে হুক্কা টানতেন। কুটু হুক্কার আইডিয়া সেখান থেকেই পেয়েছে। হুক্কা টানতে আলাউদ্দিনের খুব ভালো লাগে। কেমন গুরুক গুরুক শব্দ হয়, সিগারেটের মতো না যে দুটা টান দিলেই শেষ, যতক্ষণ ইচ্ছা টানা যায়। কুটু মিয়া: জি স্যার, আমার গান শেষ হয়েছে, এখন তোমার গান বলার পালা, গল্প শুরু করো, তবে এবার মিথ্যা গল্প বলবে না কিন্তু। মিথ্যা গল্প যদি করো তাহলে কিন্তু কানে ধরে উঠবস করাবো। দেরি করবে না। 1 2 3 গো। গো হলো একটা ইংরেজি শব্দ যার অর্থ হলো শুরু করো, বানান হলো GO। কুটু শুরু করলো: আমার মৃত্যু হইয়াছিল জুম্মাবার সকালে, মৃত্যু হয়েছে, নামাজে জানাজা হয়েছে জুম্মার পর। ইমাম সাহেব বললেন, কুটু মিয়ারে তোমরা তাড়াতাড়ি কবর দাও, দিন থাকতে থাকতে যদি কবর হয় তাহলে সোয়াব বেশি, গোর আজাবও হয় কম। আলাউদ্দিন হুক্কার নলে লম্বা টান দিয়ে বললেন, ইমাম সাহেবের কথা তুমি শুনলে কিভাবে? তুমি তো মরেই গেছ। কুটু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, সমস্যা তো স্যার ওইখানেই, আমি মইরা গেছি কিন্তু সবার কথা শুনছি। চোখ বন্ধ, চোখে কিছু দেখতেছি না, তবে হালকাভাবে নিঃশ্বাস নিতেছি। নাক বন্ধ, নাকের গর্তে তুলা দিয়া দিছে, মুখ দিয়ে অল্প অল্প বাতাস নিতেছি। কাফনের কাপড় মুখের ওপর ঢাকা থাকায় শ্বাস টানতে খুব কষ্ট। চিৎকার কইরা বলতে চেষ্টা করছি যে আমি মরি নাই, আমারে তোরা কবর দিস না, মুখ দিয়া বাইর হয় নাই। হাত নড়াইতে চাই, নড়াইতে পারি না। এভাবে তোমাকে কবর দিয়ে দিল? জি, কবর দিয়া সবাই চইলা গেল। কবরের ভিতর কি যে গরম, আপনারে কি বলবো। মনে হইল গরম তাওয়ায় শুয়ে আছি। আহারে কি কষ্ট। শুরু হইল ঝুমঝুম বৃষ্টি, শরীর ডুইবা গেল পানিতে। পৃষ্ঠা 180। নাক মুখ পানির ওপর, সামান্য ভাইসা আছি। মনে মনে ভাবতেছি আমার নাম কুটু, আমি বাজি ধইরা সাঁতার দিয়া নদী পার হইছি, আর রাইস আমার মৃত্যু হাঁটু পানিতে। তারপর একসময় মনে হইল আমি ছাড়াও কবরের ভেতর আরেকজন কে যেন আছে, নড়ে চড়ে, শব্দ পাই, হাসে, সেই শব্দ পাই, মেয়ে ছেলের হাসি, কাচের চুরির টুংটুং শব্দ, অল্প বয়সী মেয়ের হাসি। এগুলো তোমার মনের ধান্দা। বেশি ভয় পেলে মনে ধান্দার লাগে। আমার নিজেরও কয়েকবার হয়েছে। মনে হয়েছে খাটের নিচে তুমি বসে আছো, কখনো কাগজ ছিঁড়ছ, কখনো বা কারো মুখের ওপর বালিশ চেপে ধরছ। মনের ধান্দা হইতে পারে স্যার, কিন্তু ভয় পাইছিলাম অত্যধিক। মাঝে মাঝে কবর কাঁপত, যখন কাঁপত তখন মেঘের ডাকের মতো শব্দ হইত। তারপর কি হলো, কত সময় যে পার হইল তার হিসাব নাই, তবে মেলা সময় পার করছি। এক সময় দেখলাম চোখ মেলতে পারি না, চোখ মেললাম, ঘুটঘুটি আন্ধার, কবরের ভেতর দিনও যা রাতও তা। এই আন্ধার অন্তরের ভিতরে ঢুইকা যায়। আমার সমস্ত শরীরে পোকা ধইরা গেল। আহা কি কষ্ট, পোকা কামড়ায়, হাত নাড়াইতে পারি না। ডান চোখটা সেই সময় পোকা খাইয়া ফেলল, কিছুই করতে পারলাম না। ক্ষুধা তৃষ্ণা ছিল না, ক্ষুধা ছিল না, তবে পানির পিপাসা হইতো, আবার সইলা যাইত। তারপর কি হলো, এক সময় দেখলাম হাত নাড়াইতে পারি,
পা নাড়াইতে পারি। তখন কাফনের ভিতর থেকে বাইর হইলাম, মাটিতে হেলান দিয়ে বসলাম। কবরের ভিতরে বসার জায়গা থাকে? জি থাকে স্যার, কবর সেইভাবে খোঁদা হয়। তুমি কবরে বসে রইলে? জি। বের হবার চেষ্টা করলেন না? পৃষ্ঠা 181। জি না স্যার, আমার মনে হইল ভালোই তো আছি, বাইর হইয়া কি লাভ? ক্ষুধা তৃষ্ণা কিছুই নাই, একটা আলাদা শান্তি। তবে কবর যখন কাঁপতো তখন বড় অস্থির লাগতো, ভয় লাগতো বড়। ভয়ের চোটে পেরাই পিশাব করে দিতাম। এতদিন এভাবে বসেছিলে? মনে হয় 1 সপ্তাহ। তুমি না বললে কবরের ভেতর গুটগুটি অন্ধকার, দিনরাত্রি বুঝলে কি করে? চোখ মেলার পরে বুঝলাম দিনের বেলা কবরের ভিতর সামান্য আলো থাকে, মাটির ফাঁক ফোকর দিয়া আলো ঢোকে, দিনরাত্রি হিসাব পাওয়া যায়। 1 সপ্তাহ পরে কবর থেকে বের হয়ে এলে? জি, রাতে বাইর হইছি। কাফনের কাপড়টা লুঙ্গির মতো প্যাঁচ দিয়া কোমরে পইরা গেলাম আমার বাড়িতে। স্ত্রীর নাম ধরে ডাকলাম। কি নাম? সেই নাম এখন ইয়াদ নাই স্যার। তোমার স্ত্রী বের হয়ে এলো? জি, সে বাইর হইল। আমার মা বাইর হইলেন। ছোট ভাই একটা ছিল, সে বাইর হইল। শুরু হইয়া গেল চিৎকার চেঁচামেচি, বিরাট ধুমধুমার। সবাই মনে করলো আমি পিশাচ, কবর থেকে উইঠা এসছি। তারপর কি হলো? পুরা গ্রাম জায়গা গেল। এরা মশাল নিয়ে আমারে আগুনে পোড়াবার জন্য ছুটে আসলো। আমি দৌড় দিলাম, এরাও পিছে পিছে দৌড় দিল। কাফনের সাদা কাপড় দূর থেকে দেখা যায়। আমি যেইখানে যাই এরা সেইখানে উপস্থিত হয়। শেষে কাপড় ফেললা দিয়া ল্যাংটা হইয়া দৌড় দিলাম। অনেক কষ্টে জীবন নিয়া পালাইছি। চইলা আসলাম ঢাকা শহরে, অনেকদিন ভিক্ষা করছি। গ্রামে আর ফিরে যাওনি? জি না, না গিয়ে ভালোই করেছ। তোমাকে দেখলেই ভাববে তুমি মৃত মানুষ, আবার তারা করবে। কি দরকার? আমার গল্পটা কি স্যার বিশ্বাস হইছে? পৃষ্ঠা 182। না, বিশ্বাস হয় নাই তাতে কিছু যায় আসে না কুটু। অন্যের বিশ্বাসের উপর তো কারোরই হাত নাই। তোমার গল্প শেষ হয়েছে, এখন আমার গানের শুরু হবে। আগেরটা গাই, কি বলো? জি আচ্ছা স্যার, তুমি কোরাসে সামিল হইও, একা একা গান গিয়ে মজা নাই। আলাউদ্দিন গান ধরলেন। যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন ভাসিয়া গেল জলে। কুটুও তার সঙ্গে গলা মিলালো। একসময় গান থামিয়ে আলাউদ্দিন আচমকা জিজ্ঞেস করলেন, কুটু ঠিক করে বলো তো, আমার শরীরে ফোসকা উঠেছে? কুটু বলল, পিঠের দিকে 2-1টা উঠছে। ফোসকার ভেতর পোকা আছে? কুটু হ্যাঁ সূচক মাথা নাড়ল। আলাউদ্দিন বললেন, কবরের ভেতর তোমার শরীরে যে পোকা উঠেছিল এগুলো কি সেই রকম? কুটু বলল, জি, একই পোকা। আলাউদ্দিন বললেন, কুটু তুমি জীবিত মানুষ না মৃত মানুষ? কুটু বলল, আমি জানি না স্যার। আলাউদ্দিন আবার গানে টান দিলেন। নাভি পানিতে নামিয়া কন্যা নাভি মাঞ্জন করে, কন্যার নাভি দেখিয়া আমার দিল কুরকুর করে। পৃষ্ঠা 183। দরজা জানালা সব বন্ধ। প্রতিটি বন্ধ জানালায় ভারী পর্দা ঝুলছে। দিনের আলোতেও ঘর অন্ধকার। সামান্য যে আলো আসছে সে আলো আলাউদ্দিন সহ্য করতে পারছে না। আলো পড়লেই চোখ জ্বলে যাচ্ছে। এরকম হয়। একটা ভেজা তোয়ালে সারাক্ষণ তাকে চোখের উপর দিয়ে রাখতে হয়। প্যারাগ্রাফ। বাথটাব ভর্তি পানির ভেতর সম্পূর্ণ নগ্ন হয়ে আলাউদ্দিন শুয়ে আছেন।
অনেকদিন ধরেই এই অবস্থায় আছেন। তার সমস্ত শরীর ফোস্কায় ভরে গেছে। কিছু ফোস্কা ফেটে ভেতরের পোকা বের হয়ে বাথটাবের পানিতে কিলবিল করছে। প্যারাগ্রাফ। দীর্ঘ যন্ত্রণায় আলাউদ্দিনের সমস্ত চেতনা আচ্ছন্ন। তিনি সারাক্ষণই চাপা আওয়াজ করেন। দূর থেকে সেই আওয়াজকে কুকুরের ঘর ঘর শব্দের মতো শোনায়। তার ক্ষুধা তৃষ্ণার সমস্ত বোধ লোপ পেয়েছে। তার কাছে এখন মনে হয় তিনি খুব ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছেন। যাত্রা শুরু হয়েছে অতল কোনো গহ্বরের দিকে। সে অতল গহ্বরে কিছু একটা অপেক্ষা করছে তার জন্য। সেই কিছুটা কি? প্যারাগ্রাফ। বাথরুমের দরজা ধরে কেউ একজন দাঁড়িয়ে আছে। আলাউদ্দিনের চোখ বন্ধ, বন্ধ চোখের ওপর ভেজা তোয়ালে। তারপরেও তিনি টের পেলেন কেউ একজন এসেছে। আলাউদ্দিন ভাঙা গলায় বললেন, কে? জবাব দিল কুটু। নিচু গলায় বলল, স্যার, আমি। আলাউদ্দিন বললেন, কি চাও কুটু? কুটু শান্ত গলায় বলল, সইলা যাইতেছি স্যার, আপনার কাছ থেকে বিদায় নিতে আইছি। আলাউদ্দিন বলল, আচ্ছা। পৃষ্ঠা 184। বেতনের টাকাটা শুধু নিছি, বাকি টাকাটা সুটকেসে আছে। আচ্ছা স্যার, তাইলে যাই? যাও, তোমার রান্নায়, তোমার সেবায় আমি সন্তুষ্ট। যদি ক্ষমতা থাকতো পাইলট সাহেবের মতো তোমাকে একটা সার্টিফিকেটের মতো করে দিতাম। আমার ক্ষমতা নাই। কুটু, জি স্যার, যাবার আগে একটা ছোট্ট কাজ করে দিয়ে যাও। তুমি খুব ভারী একটা তালা বাড়ির দরজায় লাগিয়ে দিয়ে যাও, যেন কেউ বুঝতে না পারে। আমি চাই না আমাকে এই অবস্থায় কেউ দেখুক। জি আচ্ছা স্যার। আলাউদ্দিনের চোখ বন্ধ। চোখ খোলা থাকলে তিনি দেখতে পেতেন কুটু বড় একটা তালা হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। তাকে ঘরের তালা দিতে হবে। এটা যে বলা হবে সে তা জানত। কুটুর মুখ বিষণ্ণ, বেদনায় কাতর। শেষ হলো হুমায়ুন আহমেদের অতিপ্রাকৃতিক উপন্যাস কুটুমিয়া। আপনারা শুনলেন কোয়ারেন্টাইন রিডিংসের 8ম পর্যায়। উপন্যাস পাঠে সুমিতকান্তি ঘোষ, শ্রুতিগ্রন্থ নির্মাণ যিশু দেবনাথ এবং ভাষ্য পাঠে মোহাম্মদ আরিফুজ্জামান। অ্যাক্সেসেবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে 9ম পর্যায়ে আপনারা শুনবেন মহাকাব্য পাঠের আসর। খুব শীঘ্রই আমরা আবার হাজির হব মহাকাব্য পাঠের আসর নিয়ে। আপনাদের মতামত জানাতে আমাদের ইমেল করুন info.fsdju@gmail.com।